আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন। আবু বেটা তুমি সামনে দাঁড়িয়ে চলে এসেন। স্বজনদের আহ্বানেও আত্মসমর্পণে সাড়া দেয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আস্তানার জঙ্গিরা। দ্বিতীয় দিনের মতো চলছে সোয়াতের অভিযান। দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা। ঢাকার কামরাঙ্গীরচর থেকে অপহরণের 24 দিন পর শিশু সুমাইয়াকে জুরাইন থেকে উদ্ধার, এক নারীসহ 5 জন গ্রেফতার। সুনামগঞ্জে গ্রাম পর্যায়ে ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ। হবিগঞ্জে পানিতে তলিয়ে ধানে পচন, কেটে ফেলতে হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ধান। এবং গমের পর এবার দক্ষিণাঞ্চলের 5 জেলায় ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। দিশেহারা কৃষক, সংক্রমণ ছড়ানো বন্ধে পদক্ষেপ নেয়ার তাগিদ কৃষিবিদদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। দ্বিতীয় দিনের মতো সকালে আবারও শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় সোয়াত ও কাউন্টার টেরোরিজমের অভিযান। নিরাপত্তার জন্য পুরো এলাকায় এখনো বহাল রয়েছে 144 ধারা। সকালে অপারেশন ইগল হান্টের শুরুতেই বাড়িটির ভেতরে প্রবেশের চেষ্টা চালায় সোয়াত সদস্যরা। এ সময় কয়েক দফা গুলি ও বিস্ফোরণের আওয়াজ শোনা যায় বাড়ির ভেতর থেকে। এর আগে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঝিন্টু হাজির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘিরে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে সন্ধ্যায় অভিযান শুরুর আগে বাড়িটির ভেতরে থাকা আবু ও তার পরিবারের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানান তাদের স্বজনরা, যদিও এতে কেউ সাড়া দেয়নি বলে জানান তারা। পরে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা অভিযান শুরু করেন। 2 ঘন্টা অভিযান চলার পর রাত 9টায় প্রথম দিনের মতো অপারেশন স্থগিত ঘোষণা করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের উপপুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ারদার। কথা বলেনি এখনো, আমরাই কথা বলি। আত্মসমর্পণ করবে না? আমরা জানি না তো বলতে। কি বলেছেন আপনারা, কি বলেছেন? আপনার ছেলে দুটাকে নিয়ে আসেন, আমরা দেখবো বা আমরা নিয়ে যাবো। আপনি দরজাটা খুলে দেন। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন। আবু বেটা তুমি সামনে দাঁড়িয়ে চলে এসেন। দর্শক, এই মুহূর্তে শিবগঞ্জে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। অভিযানের সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রকি। মামুন, আপনি জানেন যে গতকাল ভোর 5:30 থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গি সন্দেহে আবু এখানে অবস্থান করছেন এমন সন্দেহে কিন্তু ঘিরে রেখেছিল। তারপর পরই তাকে আহ্বান জানানো হয়েছিল আত্মসমর্পণ করার, কিন্তু সে আত্মসমর্পণ না করে পাল্টা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের উপর গুলি ছোড়ে। তারপর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই তার বাড়িটি ঘিরে রাখে। এরপর আমরা দেখেছি যে সন্ধ্যা 6:40 সোয়াত এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে অভিযান পরিচালনা করেন এবং গতকাল প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই অভিযান পরিচালনা করার পর তারা অভিযান স্থগিত করেন। এবং আজকে সকাল থেকেই আমরা কিন্তু এই ঘটনাস্থলে আছি। সকাল 7টার পর থেকে কিন্তু আমরা এই আবুর বাসার আশেপাশ থেকে আমরা গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম এবং 9:15-র দিকে এখানে সোয়াত সদস্য এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আসার পরপরই কিন্তু আবার পুনরায় সেই অভিযান শুরু হয়েছে। এখন থেকে 2 থেকে 3 মিনিট আগেও আমরা গুলির শব্দ শুনতে পেয়েছি এবং প্রচুর পরিমাণ গুলির শব্দ শুনতে পাচ্ছি। এরই মাঝে মাঝে আমরা একটি বড় ধরনের বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণের আওয়াজও কিন্তু আমরা পেয়েছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি যে
এখানে আসলে কয়জন জঙ্গি বা কয়জন কি পরিমাণ বিস্ফোরক দ্রব্য নিয়ে এখানে অবস্থান করছেন। তবে এখনো কিন্তু অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বারবার আমাদেরকে বলা হচ্ছে সাধারণ মানুষ সহ গণমাধ্যম কর্মীদের নিরাপদ দূরত্বে যে এই সংবাদগুলো কভার করার জন্য অনুরোধ বারবার করা হচ্ছে। এছাড়াও মাইকিং করা হচ্ছে। এখনো 144 ধারা এলাকায় বলবৎ রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বিশাল এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারপরেও কিন্তু অনেক উৎসুক জনতা আশেপাশে অবস্থান নিয়ে কিভাবে এই অভিযান পরিচালিত হচ্ছে সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। এখনো আমরা দর্শক এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি যে এখনো কিন্তু অভিযান চলছে এবং এখনো কিন্তু আমরা গুলির বেশ কয়েকবার আওয়াজ কিন্তু আমরা এখনো পেলাম। তো আমরা এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করছি যে এখানে আসলে আবু এবং তার পরিবারের সদস্যরা সহ বাইরের কেউ আছে কিনা এই বিষয়টি তারা নিশ্চিত করে বলতে পারছে না। তবে তারা আশঙ্কা করছেন যে এখানে হয়তো আবু এবং তার স্ত্রী সহ তার একজন মেয়ে এখানে অবস্থান করছেন। রকি, এই বিষয়ে আরো তথ্য পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে জানবো। দর্শক, দ্বিতীয় দিনের মতো সকালে আবার শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় সোয়াত এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযান, এবং সেই বিষয়ে জানাতে শিবগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। দেশের বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্প উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে। মহেশখালীবাসীর সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখবে। আমি মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী হিসেবে ঘোষণা করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যে অসুবিধাটা দেশের মানুষের হতে পারে বা কখনো আবহাওয়া খারাপ হলে সেই তথ্যটাও যেন খুব সহজে দ্রুত পেয়ে তার জন্য যথেষ্ট ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রেও এই ডিজিটাল পদ্ধতি বিরাট অবদান রাখবে। সেই সব দিকে লক্ষ্য রেখে আমরা যে হাই স্পিড ইন্টারনেট সুবিধা মহেশখালীর মতো একটা দ্বীপে আমরা করতে পারছি, সেজন্য সত্যি আমি খুব আনন্দিত এবং আমি মহেশখালীবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই যে এই অঞ্চলের উন্নয়নে সব রকম প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তাতে ওই অঞ্চলের মানুষ তারা আরো উন্নত মানের শিক্ষা সুযোগ পাবে, চিকিৎসা সেবা সুযোগ পাবে, তাদের কর্মসংস্থানের সুবিধা হবে, আর ওই দ্বীপে বসেই বিশ্বটা তাদের হাতের মুঠোয় চলে আসবে। সারা বিশ্বকে তারা জানতে পারবে, দেশে বিদেশে যোগাযোগ রাখতে পারবে। কিন্তু এই যে সুযোগটা আজকে সৃষ্টি হয়ে যাচ্ছে মহেশখালী অঞ্চলের মানুষের জন্য, তবে এটা শুধু মহেশখালী না, আমরা পর্যায়ক্রমিকভাবে আরো এরকম যে সমস্ত বিচ্ছিন্ন এলাকা আছে সেই সব এলাকায়ও আমরা এই ডিজিটাল পদ্ধতিটা চালু করে দেব। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেয়া হলেও পর্যাপ্ত সংখ্যক ডিলার না থাকায় এর সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। কৃষকরা জানান, ইউনিয়ন পর্যায়ে ডিলার না থাকায় চাল ও আটার জন্য তাদের উপজেলা শহরে আসতে হয়। এতে শহরবাসীর সঙ্গে প্রতিযোগিতা করে তাদের চাল ও আটা কিনতে হয় বলে অভিযোগ করেন তারা। প্রতিদিন জেলার 11টি উপজেলায় 42টি ডিলারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও আটা বিতরণ করা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্ত 88টি ইউনিয়নে ডিলারের মাধ্যমে ওএমএস এর সুবিধা দেওয়ার দাবি জানান কৃষকরা। এদিকে বৃষ্টি না থাকায় হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। গতকাল জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সুবিধার জন্য খোলা বাজারে চাল ও আটা বিক্রির পরিমাণ দ্বিগুণ করার ঘোষণা দেন। এ কর্মসূচির আওতায় জেলার 36,000 দুর্গত মানুষের মাঝে চাল ও আটা বিক্রি করা হবে। আমরা শহর আইয়া 3টার সময় কোনোদিন চাউল পাই না। আমরা গাঁও সেন্টার নাই দেখে আমরা শহর আইছি চাউলের লাগে। আমরা গাঁও জৈতুন সেন্টারে গেছে খুব ভালো হয়েছে। এখন আমরা একটা সুবিধা করে দেব, আমরা বাদুরপুর নিয়ে যাই, এখানে আমরা চাল নিতাম পারি না। হবিগঞ্জের লাখাইয়ে পানিতে তলিয়ে যাওয়া বিস্তীর্ণ এলাকার ধানে পচন ধরায় কাটতে শুরু করেছেন কৃষকরা। ক্ষতির মুখে পড়ায় দিশেহারা তারা। কৃষি বিভাগ জানায়, চলতি বছর উপজেলার 14,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এরই মধ্যে উপজেলার 8 ইউনিয়নে 12,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। পচন ধরায় হাওড় থেকে কাঁচা ও আধা পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। তাদের অভিযোগ, লাখাইয়ের হেলারকান্দি এলাকায় বাঁধ নির্মাণ না করায় এ ফসলহানি ঘটেছে। তবে সরকার 3 কোটি টাকা বরাদ্দ দিলেও আগাম বন্যার কারণে বাঁধটি নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
স্থায়ী প্রোটেকশনের জন্য ব্লক সহ ব্লক দিয়ে স্থায়ী মাটির কাজও হবে, সাথে সাথে ব্লক দিয়ে স্থায়ী প্রোটেকশন হবে এবং সেই কাজের মেয়াদ আগামী বছর জুনে এই কাজটা শেষ হবে। এইভাবে আমাদের প্ল্যান ছিল এবং এবছর মাটির কাজটা করেছিল, কিন্তু বাঁধ ওভারফ্লো হওয়ার কারণে সেই বাঁধটা ভেঙে গেছে। গমের পর এবার দক্ষিণাঞ্চলের খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল ও যশোরে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, কৃষি কর্মকর্তাদের পরামর্শে ছত্রাকনাশক ছিটিয়েও রোধ করা যাচ্ছে না ব্লাস্টের সংক্রমণ। ভয়াবহ এ রোগের সংক্রমণ যাতে অন্য এলাকায় ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষি বিজ্ঞানীদের। সাতক্ষীরার মমতাজ আহমেদ বাপি ও চুয়াডাঙ্গার আলী আশরাফকে সঙ্গে নিয়ে রিপোর্ট করেছেন শুভ খান। আর কদিন পর শুরু হবে বোরো ধান মারাই মৌসুম। সবুজ বর্ণ ফিকে হয়ে সোনালী বর্ণ ধারণ করতে শুরু করেছে মাঠের ধান। পাকা ধানে গোলা ভরার স্বপ্নে কৃষক যখন বিভোর, ঠিক তখনই দক্ষিণাঞ্চলের 5 জেলায় দেখা দিয়েছে ভয়াবহ ব্লাস্ট রোগের সংক্রমণ। ছত্রাকজনিত এ রোগের আক্রমণে ধানের শীষ সাদা এবং পাতা ধূসর বর্ণ ধারণ করছে। শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে ধান। খুলনা, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট ও যশোর জেলায় এবছর ধানে ব্লাস্টের সংক্রমণ ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 5 জেলায় ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে অন্তত 1100 হেক্টর জমির ধান। শেষ সময়ে এসে ধানে ব্লাস্টের সংক্রমণ দেখা দেয় দিশেহারা কৃষকেরা। ধানের মাঝখান থেকে যেখান থেকে থোড় বের হচ্ছে ওইখান থেকে বসন্ত রোগের মতন কালো হয়ে কেটে যাচ্ছে, যার কারণে ধানে আর রস টস পাচ্ছে না, ধান শুকায় যাচ্ছে। আমি 5 বিঘি ভুঁই ধান করেছি, তা এখন দেখতেছি আমি 5 মণ ধান বাড়ি আনতে পারতেছি না। 50-60 বছরের ভেতরে এমন ক্ষতি দেখা যায়নি। গমের পর প্রধান খাদ্য ধানে ব্লাস্টের সংক্রমণ ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন কৃষি বিজ্ঞানীরা। যখন শীষে আক্রমণ হয়, ছত্রাকনাশক দিয়ে কোনো উপকার হয় না। সম্মিলিত একটা প্রয়াস নেওয়া উচিত, একটি জরুরি ব্যবস্থা নেওয়া উচিত এই ব্লাস্ট প্রতিরোধে, কারণ এটা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য আমি মনে করি একটি বড় রকমের চ্যালেঞ্জ। এই ব্লাস্টটা কোনো অবস্থাতে যাতে অন্যান্য এলাকায় এইভাবে না ছড়িয়ে পড়ে, তার জন্য আমাদেরকে সত্বর ব্যবস্থা নিতে হবে। 2016 সালে মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 8 জেলার 15,000 হেক্টর জমিতে ব্লাস্ট রোগের সংক্রমণে গমের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই এলাকার প্রায় 80 থেকে 90% গমের আবাদ কমে যায়। এমন অবস্থায় ওই অঞ্চলে ব্লাস্ট সংক্রমণ ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি কৃষকদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। বিচার নিয়ে সন্তুষ্ট হলেও নারায়ণগঞ্জের 7 খুনের 3 বছরে অসহায় নিহত অনেকের পরিবার একমাত্র পর্যবেক্ষণ ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন। অপহরণের 24 দিন পর 5 বছর বয়সী শিশু সুমাইয়াকে রাজধানীর জুরাইনের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে। জুরাইনের ওই বাসা থেকে বৃষ্টি নামের এক নারী সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেন্টারে লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পুলিশ জানায়, প্রথমে জুরাইনের ওই বাসা থেকে বৃষ্টি নামের এক নারী ও তার বাবাকে গ্রেফতার করে পুলিশ। পরে বাকি 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। গত 3 এপ্রিল বিকেলে কামরাঙ্গীর চরের বড় গ্রামে বাসার সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় স্থানীয় এক কারখানার কর্মী জাকির হোসেনের মেয়ে সুমাইয়া। ওই ঘটনার 22 দিন পর গত সোমবার কামরাঙ্গীর চর থানায় একটি অপহরণ মামলা করেন শিশুটির বাবা। কদমতলী তার বাবার বাসা থেকে তাকে আমরা ভিকটিমকে সুমাইয়াকে আমরা উদ্ধার করি এবং তার ওই যে বৃষ্টি এবং তার বাবাকে গ্রেপ্তার করি। এছাড়া আরো 3 জন তার বন্ধু ও 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করি। সুমাইয়াকে বাড়ির সামনে পেয়ে তাকে হাত ধরে তার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে তাকে নিয়ে যাই। কেন সে সুমাইয়াকে নিয়ে গিয়েছিল সে সঠিক কোনো জবাব এখনো পর্যন্ত দেয় নাই। আমরা আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দুটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। একটি বেসরকারি সংস্থার আয়োজনে একটি অনুষ্ঠানে অংশ নিতে বুধবার রাতে ঢাকায় আসেন ডেভিড ক্যামেরন। গত বছর 23 জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইইউ থেকে দেশটির বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আসার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ডেভিড ক্যামেরন।
যারা গণ আন্দোলন করে ব্যর্থ হয়েছে তাদের পক্ষে জাতীয় নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো ইস্যুতে মিথ্যাচার করা বিএনপির বদভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক দল হিসাবে তাদের ক্ষয়িষ্ণু যে অবস্থা, এই অবস্থার অবসান ঘটাতে হলে তাদেরকে নির্বাচনী আসরে অবতীর্ণ হতে হবে। জাতীয় নির্বাচন হবে, তখন লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা দেখবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় নির্বাচন হবে, কোনো সরকারের অধীনেও। সরকার তখন একটা রুটিন ওয়ার্ক করবে। সময় সংবাদ আরও থাকছে। চট্টগ্রামের কাট্টলীর চরে দ্বিতীয় বন্দর স্থাপনের সুপারিশ পরামর্শ প্রতিষ্ঠানের। এডিবির সহায়তায় হবে ডিজাইন তৈরির কাজ। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আগ্রহকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এক্ষেত্রে চীনের স্বার্থ জড়িত থাকলেও রোহিঙ্গার মতো দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এমন ইস্যু নিষ্পত্তির প্রস্তাব বাংলাদেশের গ্রহণ করা উচিত বলে মনে করেন তারা। সম্প্রতি চীনের বিশেষ দূত সান গুজিয়াং 3 দিনের সফরে ঢাকায় এসে গত মঙ্গলবার পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক কিছু না জানালেও মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার ও বাংলাদেশকে কূটনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন। দেশটির এমন প্রস্তাব বাংলাদেশ বিবেচনা করছে বলেও রয়টার্সের খবরে জানানো হয়। কেবল বাংলাদেশ কিংবা মিয়ানমারই নয়, এই উদ্যোগ সফল হলে তার সুফল পাবে চীনও। এই অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখা, আঞ্চলিক রাজনীতি আর চীনের অর্থনৈতিক স্বাস্থ্য রক্ষার বিভিন্ন ইস্যু বিবেচনা করেই চীন এমন পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। চীনের এই এগিয়ে আসার পেছনে ভারতের সঙ্গে তাদের শীতল সম্পর্কের একটি যোগসূত্র থাকতে পারে বলেও মনে করেন তারা। এটা কিন্তু চীনের স্বার্থেও, তাদের যে কানেক্টিভিটির প্ল্যানগুলো, ওয়ান রোড ওয়ান বেল্ট পলিসিগুলো, এগুলোর জন্য একটা স্থিতিশীল তাদের জন্য নেবারহুড প্রয়োজন। ভূকৌশলগত যে অবস্থান চায়না এবং ভারতের, সেখানে চায়না যদি বাংলাদেশের সাথে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাটা যদি তারা সমাধান করে দিতে পারে, তাহলে এই অঞ্চলের স্ট্র্যাটেজিক যেই মুভ, সেটার মধ্যে চায়না এগিয়ে যাবে। দীর্ঘদিন ধরে গলার কাটা হয়ে থাকা এই সমস্যাটি নিষ্পত্তির জন্য চীনের প্রস্তাবটি বাংলাদেশের লুফে নেওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মিয়ানমারের উপর চীনের প্রভাব থাকায় এক্ষেত্রে তাদের পক্ষে ভূমিকা রাখা সহজ হতে পারে বলেও মনে করেন তারা। অন্য যে কোনো পক্ষ থেকে চাইনিজ মুভ বেশি ফলপ্রসূ হওয়ার এখানে সম্ভাবনা রয়েছে, যেহেতু এখনো পর্যন্ত মিয়ানমারের সমস্ত বিষয়ের উপরে চায়না ইজ ইন দ্য ড্রাইভিং সিট। আমি মনে করি যে চীন যে এখানে এই যদি সহযোগিতা করে, সেটা বাংলাদেশের আমরা সেটাকে গ্রহণ করতে পারি। মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর নির্যাতন থেকে জীবন বাঁচাতে গেল বছর ৬৯,০০০-এরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে আসে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে সন্তুষ্ট হলেও নারায়ণগঞ্জের 7 খুনের 3 বছর পরও অসহায় জীবনযাপন করছেন নিহত অনেকের পরিবার। একমাত্র পর্যবেক্ষণ ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে সেসব পরিবারের সদস্যরা। এদিকে এই রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। 3 বছর আগে এই দিনে নারায়ণগঞ্জে অপহৃত হন আইনজীবী চন্দন সরকার, কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। পরে 30 এপ্রিল শীতলক্ষা নদী থেকে 7 জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে নিহত নজরুলের স্ত্রী ও নিহত চন্দন সরকারের জামাতা আলাদা 2টি মামলা করেন। এই মামলায় গ্রেফতার হয় র‍্যাব 11 এর তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল MM রানা সহ র‍্যাবের 19 সদস্য। মামলা দায়েরের 33 মাস পর এই বছরের 16 জানুয়ারি রায় ঘোষণা করেন জেলা দায়রা জজ ও আদালত। রায়ে 35 আসামির মধ্যে 26 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। রায়ে নিহত স্বজনরা সন্তোষ প্রকাশ করলেও সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
আমার পুতে আমার কামাই করে খাওয়ানোর লেগে চাকরি গেছে আমার হে বুঝছে না নাই আমি কি ভাই চলি না চলি এক আমি জানি স্বামী ছাড়া আছি মেয়ে ছোট বাচ্চা বিয়ে তো ছুঁয়ে কোনো কাজও করতে পারতাছি না। ফ্যামিলি গুলা দরিদ্র আছে আমার চাওয়া এটা সরকারি পক্ষ থেকে ওদেরকে কিছু সাহায্য করার জন্য আর কি ওই ফ্যামিলি গুলা যাতে ভালোভাবে বাঁচতে পারে। এই রায় দ্রুত কার্যকর হলে আমাদের সব পরিবারের আত্মার কিছুটা শান্তি হবে। রায় দ্রুত কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। বাদীর নিকট আত্মীয় স্বজন, দেশবাসী, বিশ্ববাসী অত্যন্ত খুশি যে রায়টি অত্যন্ত নিরপেক্ষ একটি রায় হয়েছে, যথার্থ রায় হয়েছে। রায়টা যাতে দ্রুত কার্যকর হয় সেটার দিকে মানুষ তাকিয়ে আছে। 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 26 জনের মধ্যে 8 জন পলাতক রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কয়েক দশকে শিল্পাঞ্চল হিসেবে বিস্তার ঘটেছে ঢাকার আশপাশের জেলাগুলোর। বাড়তি চাহিদা থাকায় এসব এলাকায় জমির দামও বেড়েছে হু হু করে। ফসলি আর পরিত্যক্ত জমির পর দখলদাররা অবৈধভাবে দখল করছে জলাশয়গুলোও। ভুক্তভোগীদের অভিযোগের তীর প্রভাবশালী মহলের দিকে। গাজীপুরে জলমহাল দখল নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আশরাফুল ইসলাম। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মাত্র 200 মিটার দূরে শিব মন্দিরের এই পুকুরটি দেখে বোঝার উপায় নেই এখানে একসময় ছিল শান বাঁধানো ঘাট আর স্থানীয়দের নানা কাজে ব্যবহার হতো পুকুরটি। ভাওয়াল রাজদের একটা ঐতিহ্যবাহী ইন্দ্রেশ্বর শিব মন্দির, এই শিব মন্দিরের সংলগ্ন ছিল এই পুকুরটা। এই পুকুরটি বর্তমানে সিটি কর্পোরেশনের একটা ডাস্টবিন হিসেবে ব্যবহার হচ্ছে। দখলের উৎসব চলছে টঙ্গীর খাপাড়ার বলেশ্বর দিঘির চারপাশে। ইজারার নামে 1/3 চলে গেছে দখলদারদের হাতে। বর্তমান একজন ভূমিদস্যু কেয়ারবেলের লিসেন্সে দেখলাম লিসের কাগজ সুদা মৎস্য চাষ করবার 52টা রুম করে ভাড়া খায়। লিস নামমাত্র আর কি নিয়ে 1 বছরের জন্য এটার চারিদিকে আর কি দখল করে ফেলাইছে। সদরের ঐতিহ্যবাহী রাজদিঘি, জোরপুকুরের মতো গাজীপুরের 5টি উপজেলার 1000-এরও বেশি পুকুরের চিত্র একই রকম। পুকুর, খাল বা জলাশয় ভরাট করে গড়ে উঠেছে বসতঘর, দোকান, শিল্প কারখানা, এমনকি মসজিদ পর্যন্ত। 2000 সালের প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ আইনের 5 ধারা এবং 2010 সালের সংশোধিত পরিবেশ আইনে স্পষ্ট করে বলা হয়েছে এ ধরনের যে কোনো জলাশয় ভরাট করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারি উদ্যোগে আজ পর্যন্ত একজন ভূমিদস্যুর কেন শাস্তি হয়নি, একজন জলাশয় ভরাটকারীর কেন শাস্তি হয়নি? যদি দেশে এই আইনটির কোনো প্রয়োজনই না থাকতো তাহলে 2000 সালের আইনটি কি বাতিল করে দিলেই তো হয়। নোটিশ দিয়েও উচ্ছেদ অভিযান পরিচালনা না করায় বেড়েই চলেছে দখলদারদের দৌরাত্ম্য। সত্যতা মিলল 2016 সালের 29 নভেম্বরে টঙ্গী রাজস্ব সার্কেলের এক উচ্ছেদ নোটিশে 7.72 একর ভূমির উপরে থাকা জলাশয় উদ্ধারে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েও হয়নি এ অভিযান। বাঙ্গার নোটিশ হয়েছে, এই নোটিশ আবার বন্ধ হয়ে গেছে লাখ লাখ টাকার বিনিময়ে। 3-4 বছর আগে ভূমি মন্ত্রণালয় থেকে একটি আদেশ দেওয়া হয়েছে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানকে লিজ বাতিল সহ উচ্ছেদের জন্য, কিন্তু তা আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। সীমাবদ্ধতার কথা স্বীকার করে জলমহাল ব্যবস্থাপনায় আরো কঠোর হওয়ার কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। যেগুলো সরকারি জলমহল আছে সেগুলো কোনোভাবেই যেন ভরাট করতে না পারে আমরা মনিটরিং করছি। যে সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, বিশেষ করে জলাধার সংরক্ষণের ক্ষেত্রে যেই নীতিমালা আছে সেটি তারা অনুসরণের ক্ষেত্রে 0 টলারেন্স প্রদর্শন করবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে জলমহল উদ্ধারে নতুন করে অভিযান চালানোর আশ্বাস দিলেন তিনি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। অবশেষে চট্টগ্রামের কাট্টলির চরেই বে টার্মিনাল বা দ্বিতীয় বন্দর স্থাপনের পক্ষে মত দিয়েছে জার্মানির 2টি প্রতিষ্ঠান। 6 মাসের বেশি সময় ধরে অনুসন্ধান শেষে সাগরের ঢেউকে আটকে রেখে ব্রেক ওয়াটার সিস্টেমে বন্দর স্থাপনের ব্যাপারে তারা প্রতিবেদন জমা দিয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় শুরু হবে বে টার্মিনাল ডিজাইন তৈরির কাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের মিরেশ্বরাই থেকে সীতাকুণ্ড হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত উপকূল জুড়ে হাজার হাজার একর জায়গা অলস পড়ে আছে। এই অবস্থায় 1 বছর আগে কাট্টলি এলাকার এই চরাঞ্চলে নতুন একটি বন্দর কিংবা বন্দরের বিশেষ টার্মিনাল গড়ে তোলার প্রক্রিয়া শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর সাগর তীরবর্তী এই অংশে বন্দরের কার্যক্রম পরিচালনা করা যাবে কিনা তার সমীক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয় জার্মানির 2টি প্রতিষ্ঠান হামবুর্গ পোর্ট অফ কনসার্ন এবং শেলহংকে। গত সপ্তাহে বন্দর নির্মাণের ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠান দুটি। বে টার্মিনালের জন্য আমাদের টেকনো ফিজিবিলিটি স্টাডি ইন্টারিম রিপোর্ট আমাদেরকে দেওয়া হয়েছে। এই রিপোর্টে আমাদের আশার বিষয়টি আরো দৃঢ় হয়েছে যে আমরা খুব এই জায়গায়
একটি চমৎকার একটি বন্দর পাবো, যে বন্দর চট্টগ্রাম বর্তমান বন্দরের যে ট্রাফিক ব্যবস্থাপনার প্রভূত উন্নয়ন করবে। বিশেষজ্ঞদের মতে বর্তমান কর্ণফুলী চ্যানেলের প্রস্থ 250 থেকে 400 মিটার, আর 9 মিটারের বেশি ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারে না এই বন্দরে। বে টার্মিনালের প্রস্থ হবে 800 মিটার। এছাড়া গভীরতা হবে বর্তমান বন্দরের কয়েক গুণ বেশি। আমরা আরো বড় জাহাজ এবং বেশি ড্রাফটে জাহাজ ঢুকাতে পারবো, 12 মিটার 14 মিটার পর্যন্ত জাহাজ। এখন যেটা 1500-2000 কন্টেইনার নিয়ে আসে জাহাজ সর্বোচ্চ, সেই ক্ষেত্রে 4000-5000 কন্টেইনার নিয়ে আসতে পারবে। বে টার্মিনাল এটা শুধু টার্মিনাল না, এটা কিন্তু এখানে এট এ টাইম 50,000 টনের জাহাজ নোঙ্গর করে এখান থেকে কিন্তু সরাসরি মাল নদী পথে, রেল পথে, সমুদ্র পথে কিন্তু যেতে পারবে। প্রস্তাবনা অনুযায়ী দক্ষিণ হালিশহর থেকে শুরু হয়ে প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ হবে বে টার্মিনালের। তবে এই অংশে দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজের ভগ্নাংশ আগে তুলে নেওয়ার পরামর্শ এই সমুদ্র বিশেষজ্ঞের। যেই অংশটির কথা ডিজাইনে দেখা যাচ্ছে সেই অংশটির উত্তর দক্ষিণ উভয় পাশেই কিন্তু খুব ডেঞ্জারাস কিছু র্যাক রয়েছে। সেই র্যাকগুলো হয়তো সরাবার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ড্রেজিং করে গভীরতা বাড়াতে হবে। চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে 23 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, আর পণ্য নিয়ে জাহাজ আসছে 1,500-এর বেশি। বে টার্মিনাল চালু হলে কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসার পরিমাণ অন্তত 3 গুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। ভারতের কাশ্মীরে একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় সামরিক বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন। সেনাদের পাল্টা অভিযানে 2 সন্ত্রাসী নিহত হয় বলে জানায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোরের দিকে ভারত পাকিস্তান সীমানা নির্ধারণকারী লাইন অব কন্ট্রোলের কাছে কুপওয়ারা জেলায় সেনাঘাঁটিতে হামলা চালানো হয়। হামলাকারীদের সেনা ক্যাম্পের ভেতরে আত্মঘাতী হামলার পরিকল্পনা থাকলেও মূল ফটকেই তাদেরকে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা কর্মকর্তা সহ সামরিক বাহিনীর 3 সদস্য ও 2 হামলাকারীর মৃত্যু হয়। প্রায় 4 ঘন্টা ধরে এ সংঘর্ষ চলে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। কারা এই হামলা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও আগে এ ধরনের একাধিক হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীকে দায়ী করে আসছে ভারত। খেলার খবর। চলতি বছরের জুলাই আগস্টের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। তবে 2 দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি তার। বাংলাদেশ সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং একটি টি-20 খেলার কথা ছিল পাকিস্তানের। গত মঙ্গলবার বাংলাদেশ সফরের সূচিও প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যমগুলো। এমনকি দুবাইয়ের আইসিসি সভার আগেও বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়নি কোনো শঙ্কা। তবে সভা শেষে ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার জানান, যেহেতু পাকিস্তান টানা 2 বার বাংলাদেশ সফর করেছে এবং পাকিস্তান সফরের ব্যাপারে বাংলাদেশ কোনো সবুজ সংকেত দেয়নি, তাই আপাতত এই সফর স্থগিত করেছে পিসিবি। তবে 2018 সালের কোনো এক উপযুক্ত সময়ে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান, এমনটাই জানান পিসিবির এই শীর্ষ কর্তা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আপনি যদি জীবনে বেঁচে থাকতে চান তা আপনি দরজাটা খুলে দেন, আবু বেটা তুমি সামনে দাঁড়িয়ে চলে আসেন। স্বজনদের আহ্বানেও আত্মসমর্পণে সাড়া দেয়নি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আস্তানার জঙ্গিরা। দ্বিতীয় দিনের মতো চলছে সোয়াতের অভিযান। দেশের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলগুলোকে উন্নত তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বললেন প্রধানমন্ত্রী। মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা। ঢাকার কামরাঙ্গীরচর থেকে অপহরণের 24 দিন পর শিশু সুমাইয়াকে জুরাইন থেকে উদ্ধার। এক নারী সহ 5 জন গ্রেফতার। সুনামগঞ্জে গ্রাম পর্যায়ে ডিলার না থাকায় ক্ষতিগ্রস্তদের হাতে চাল না পৌঁছানোর অভিযোগ। হবিগঞ্জে পানিতে তলিয়ে ধানে পচন, কেটে ফেলতে হচ্ছে হাজার হাজার হেক্টর জমির ধান। এবং গমের পর এবার দক্ষিণাঞ্চলের 5 জেলায় ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। দিশেহারা কৃষক, সংক্রমণ ছড়ানো বন্ধে পদক্ষেপ নেওয়ার তাগিদ কৃষিবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।